পরিবেশন করছি শুভজ্যোতি ঘোষ। আজকের পর্বে থাক ক্যান্সার রোগীরা ইদানিং কিভাবে অনেক বেশি দিন বাঁচছেন। আর্মাগেডন মুভির মতো আগামী শতাব্দীতে সত্যিই কি এক বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীতে আছড়ে পড়তে পারে? আপনি যদি মঙ্গল, চাঁদ এসবে দেখেন, সবকটা হচ্ছে ক্রেটারে ভরা। ক্রেটার কি করে হয়? একটা অ্যাস্টেরয়েড পড়ে বলে। পৃথিবীতে সবসময় অ্যাস্টেরয়েড পড়ছে। ডাইনোসর যে আজকে আর নেই, একটা অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টের জন্য হয়েছিল। এছাড়াও থাকবে এক ফোঁটা জ্বালানি ছাড়াই শেষ হলো সোলার ইম্পালসের বিশ্ব পরিক্রমা, আর নাগরিকদের কতটা যৌনতা চাই তা নিয়ে সুইডেনে অভিনব গবেষণা। ক্যান্সারে আক্রান্ত হওয়া মানেই আয়ু প্রায় শেষ, এই ধারণা শেষ হতে চলল বলে। আজকাল শরীরে ক্যান্সার ধরা পড়ার পরও অনেকে বছরের পর বছর বাঁচছেন সঠিক ও উন্নত চিকিৎসার সুবাদে। নতুন একটি গবেষণায় দেখা গেছে 1970-এর দশকের শুরুতে ব্রিটেনে ক্যান্সার ধরা পড়ার পরও যারা অন্তত 10 বছর বাঁচতেন সেই সংখ্যাটা এখন দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত অনেক বেশি রোগী এখন বছর 10 বা তারও বেশি বাঁচছেন। ম্যাকমিলান ক্যান্সার সাপোর্টের রোজি ডাউন্স এর কারণটা ব্যাখ্যা করে বলছিলেন, Firstly, the treatment that's available is now much more sophisticated than it used to be. Something like prostate cancer, for example, used to be treated with open surgery. তিনি জানাচ্ছেন, প্রথমত এখন ক্যান্সারের যেসব চিকিৎসা হচ্ছে তা অনেক উন্নত ও আধুনিক। যেমন প্রোস্টেট ক্যান্সারের আগে চিকিৎসা হতো ওপেন সার্জারির মাধ্যমে, আর এখন সেটা কিহোল সার্জারির মাধ্যমেই করা সম্ভব, যা দেহের জন্য অনেক কম যন্ত্রণাদায়ক ও বেশি সহনীয়। রেডিওথেরাপিও ইদানিং অনেক বেশি টার্গেটেড হয়েছে, ফলে 70 বা 80-র দশকের তুলনায় মানুষকে এখন অনেক কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ্য করতে হয়। তাছাড়া ক্যান্সার অনেক শুরুর দিকে নির্ণয় করার ক্ষেত্রেও ভালো অগ্রগতি হয়েছে, ক্যান্সার নিয়ে সচেতনতা বেড়েছে, জীবনযাত্রার ধরন শরীরে কি প্রভাব ফেলে মানুষ সেটা জানে, তাই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমেছে। ফলে বোঝাই যাচ্ছে ক্যান্সার মানেই যে সঙ্গে সঙ্গে শেষের দিন ঘনিয়ে আসা নয়, তার পেছনে একাধিক ফ্যাক্টর আছে। ক্যান্সারের রোগী আর তার প্রিয়জনদের কাছে সেটাও তো কম সান্ত্বনা নয়। হলিউডের বিখ্যাত ছবি আর্মাগেডনে যেমনটা আছে, তেমন বাস্তবেও বেনিউ নামে একটি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড আগামী শতাব্দীতে পৃথিবীতে আঘাত হানলেও হানতে পারে। আর নাসা এখন সেই অ্যাস্টেরয়েড থেকেই শিলাখণ্ড সংগ্রহ করার উদ্দেশ্যে একটি প্রোব শুরু করতে যাচ্ছে। এই অ্যাস্টেরয়েডটি প্রতি 6 বছর অন্তর পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে, ফলে পৃথিবী থেকেই এটি দেখা যায়। 2135 সালে এটি পৃথিবীর ও চাঁদের মধ্যে দিয়ে পেরোবে, আর তখন তার কক্ষপথে এমন কিছু পরিবর্তন আসতে পারে যাতে ওই শতাব্দীর শেষের দিকে সেটি পৃথিবীর দিকে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অ্যারিজোনা ইউনিভার্সিটির প্ল্যানেটারি সায়েন্সের অধ্যাপক দান্তে লরেটা, যিনি নাসার এই প্রকল্পে ঘনিষ্ঠভাবে যুক্ত, তিনি বলছেন সেরকম ক্ষেত্রে বেনিউ নামে অ্যাস্টেরয়েডটি পৃথিবীতে বিরাট ধ্বংস ও মৃত্যুও ডেকে আনতে পারে। এমন একটি অ্যাস্টেরয়েডে অভিযান চালানোর উদ্দেশ্যটা কি তা নিয়ে কথা বলেছিলাম নাসার মহাকাশ বিজ্ঞানী অমিতাভ ঘোষের সঙ্গে। এই যে শুনছেন না, হিট করতে পারবে, এটা চান্স হচ্ছে 1 in 2700। তো এটা খুব একটা সিগনিফিকেন্ট নয়। আসলে কেন নাসা এটা পাঠাচ্ছে, ধরুন যখন পৃথিবী আর বিভিন্ন গ্রহ তৈরি হয়েছিল তখন যে র মেটেরিয়ালস থেকে তৈরি হয়েছিল, হ্যাঁ, সেইটা স্টাডি করার জন্য পাঠাচ্ছে। আচ্ছা, এই অ্যাস্টেরয়েডটা কেন, ওই র মেটেরিয়ালের সাথে কি সম্পর্ক? তো অ্যাস্টেরয়েড তৈরি হয় মার্স আর জুপিটারের মধ্যে, যে অ্যাস্টেরয়েড বেল্টে তৈরি হয়। অ্যাস্টেরয়েডটা বলতে পারেন, অ্যাস্টেরয়েড বেল্টে হয়তো কোটি কোটি ছোট ছোট পাথর আছে। এটা হচ্ছে বলতে পারেন একটা প্ল্যানেট যেটা তৈরি হতে পারেনি। হ্যাঁ, তো পৃথিবীর মতো একটা প্ল্যানেট হতো, কিন্তু কোনো কারণে জুপিটারের ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওই প্ল্যানেটটা একসঙ্গে হতে পারেনি। তার মানে পৃথিবী যেরকম পাথর থেকে হতো সেরকম পাথর হচ্ছে অ্যাস্টেরয়েড, একটা টিপিক্যাল অ্যাস্টেরয়েড। তো সেই পাথরের উপরে আপনি যদি অনেক গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে পৃথিবী, মঙ্গল, ভিনাস, মার্কিউরি এরা কি রকম মেটেরিয়াল থেকে তৈরি হয়েছিল। তো সেইটাই এখানে মূল উদ্দেশ্য। ঠিক এটাই জানতে চাইছিলাম যে বেনিউ অ্যাস্টেরয়েড থেকে যদি আমরা পাথর বা শিলাখণ্ড স্টাডি করি তাতে ঠিক কি জানা যাবে বা কি জানতে পারবো? তাহলে আমরা জানতে পারবো যে পৃথিবী তৈরি হয় 4500 মিলিয়ন বছর আগে। তো সেখানে ধরুন মেটাল রেশিও কি ছিল, মেটাল ভার্সেস সিলিকেট রেশিও কি ছিল। তো পৃথিবী যে তৈরি হয়েছিল তখন তৈরি হওয়ার পরে কি কোর হয়েছিল, আয়রন কোর আর ম্যান্টল আর ক্রাস্ট এরকম সেপারেশন হয়েছে। তার আগে এই পুরো জিনিসটা একসঙ্গে ছিল। তো ফর এক্সাম্পল, what was the ratio of silicate versus metal?
তারপরে আরেকটা হচ্ছে ধরুন সিলিকেটের কি ফর্মে ছিল, তারপরে অক্সিজেন ফিউগাসিটি একটা প্যারামিটার জিওলজিতে বলে মেজার করে। তো দ্য হোল মিনারোলজি অ্যাসেম্বলেজ, হ্যাঁ, তারপরে বিভিন্ন জিনিস এখান থেকে জানা যেতে পারে যেটা রিক্রিয়েট করবে যে 4500 মিলিয়নের ইয়ার যখন পৃথিবী তৈরি হচ্ছিল তখন চারিদিকে সারাউন্ডিংসটা কেমন ছিল, হোয়াট ওয়াজ দ্য অ্যাম্বিয়েন্স, হোয়াট ওয়াজ দ্য টেম্পারেচার, হোয়াট ওয়াজ দ্য প্রেশার। হ্যাঁ, সো ইটস এ ভেরি ইন্টেন্স কোয়েশ্চেন। আর এই তারপরে যেটা বলছেন যে কলিশন হতে পারে, নাও হতে পারে, আমাদের প্রত্যেক দিন অনেক অনেক মিটিওরাইট পৃথিবীতে ঢোকে। হ্যাঁ, তো দ্যাট ইজ নর্মাল এন্ড ইট বার্নস আপ। এট আ সার্টেন সাইজের বেশি বড় মিটিওরাইট হলে তখনই এই ডিস্ট্রাকশনের কথা আসে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই বেনু অ্যাস্টেরয়েডটা পৃথিবীতে হিট করার চান্স খুব কম, মানে 2700 ভাগের মধ্যে 1 ভাগ হয়তো, কিন্তু সত্যিই কি অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কোনো বড় আকারের অ্যাস্টেরয়েডের পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা আছে যেটা বেশ বড়সড় ক্ষতি ডেকে আনতে পারে? অ্যাবসলিউটলি। আপনি যদি মঙ্গল, চাঁদ এসবে দেখেন, সবকটা হচ্ছে ক্রেটারে ভরা। ক্রেটার কি করে হয়? একটা অ্যাস্টেরয়েড পড়ে বলে। পৃথিবীতে সবসময় অ্যাস্টেরয়েড পড়ছে। ডাইনোসর যে আজকে আর নেই, ডাইনোসর এক্সটিংশন হয়েছিল 65 মিলিয়ন ইয়ার আগে, আর একটা অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টের জন্য হয়েছিল। তারপর রাশিয়াতে আপনার অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট, ডেডলি অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট হয়েছিল, মানে নিউক্লিয়ার বম্বের থেকে বেশি। তারপরে ভেরিয়াস সময় ইউ উইল ফাইন্ড বড় ক্রেটার পৃথিবীতে হয়েছিল, একটা বিরাট অ্যাস্ট্রয়েড ইভেন্ট হয়েছিল। হ্যাঁ, সো একটা সার্টেন সাইজ থ্রেশহোল্ডের পরে গেলে একটা অ্যাস্ট্রয়েড হিট ক্যান বি ক্যাটাস্ট্রফিক ফর এভরিথিং, ফর হিউম্যান লাইফ। ইট ক্যান কজ ক্লাইমেট চেঞ্জ, ইট ক্যান কজ আ লট অফ ডাস্ট গোয়িং ইনটু দ্য অ্যাটমসফিয়ার, যাতে আপনার সূর্যের আলো আর দেখা যাবে না। এটা হয়েছে, মানে এটা একেবারে রিয়েল। যে কিন্তু অনেক বছর ধরে হয়েছে। ধরুন ডাইনোসর এক্সটেনশন হয়েছিল 65 মিলিয়ন ইয়ার আগে। হ্যাঁ, তো নিশ্চয়ই সম্ভব, কিন্তু লো প্রবাবিলিটি। বলছিলেন ডক্টর অমিতাভ ঘোষ। বেনিউ অ্যাস্টেরয়েডের উদ্দেশ্যে ওসিরিস রেক্স নামে প্রোবটি লঞ্চ করা হবে সামনের মাসে, আর সেটি বেনিউতে পৌঁছবে 2018 সালে। প্রোব মিশনটি সেখানে থাকবে প্রায় বছরখানেক, চালাবে নানা পরীক্ষা নিরীক্ষা। অনেকেই হয়তো জানেন শুধুমাত্র সৌরশক্তি ব্যবহার করে চালিত পরীক্ষামূলক বিশেষ বিমান সোলার ইম্পালস 2 তাদের বিশ্ব পরিক্রমা সদ্য শেষ করেছে। গত মাসের 26 তারিখে আবুধাবিতে স্থানীয় সময় 4টে বাজার একটু পরেই অবতরণ করে সোলার ইম্পালস 2। ওই আমিরাত থেকেই বিশ্ব পরিক্রমায় রওনা হওয়ার ঠিক 16 মাস পরে। অবতরণের পর এই প্রকল্পের অন্যতম কর্ণধার ও বিমানটির পাইলট বার্ট্রান্ড পিকার্ড বলেন, এই অভিযান আসলে দূষণমুক্ত জ্বালানির জয়। That an achievement in the history of aviation, Solar Impulse has been an achievement in the history of energy. তিনি বলেন, এভিয়েশন বা বিমান চলাচলের ইতিহাসে এটা যত বড় অর্জন, তার চেয়েও বড় অর্জন হলো জ্বালানির ইতিহাসে। আমরা 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি এক ফোঁটা জ্বালানি ছাড়া। এখন একে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। আমাদের হাতে যথেষ্ট প্রযুক্তি আছে, নানা রকম সমাধান আছে। ফলে মানুষ অন্যভাবে ভাবতে রাজি নয় বলে আমাদের পৃথিবীকে ক্রমাগত দূষিত করে চলব, সেটা কিছুতেই মানা যায় না। We should never accept the world to be polluted only because people are scared to think in another way. সোলার ইম্পালস 2-র মতো বিমান এখনো বাণিজ্যিক যাত্রার জন্য তৈরি নয়, কারণ শুধুমাত্র পাইলটের বসার ব্যবস্থাওয়ালা এই এক আসনের বিমানটি এখনো যাত্রীদের বহন করার মাপে তৈরি করা যায়নি। কিন্তু বার্ট্রান্ড পিকার্ডের মতো মানুষরা হাল ছাড়তে রাজি নন, কারণ তাদের বিশ্বাস এই অভিযান প্রমাণ করে দিয়েছে ক্লিন বা দূষণমুক্ত শক্তি এই গ্রহের ভবিষ্যৎ। The future is now. Let's take it further. Good luck to all and thank you for your welcome. একটা দেশে নাগরিকদের সুস্থ ও আনন্দময় জীবনের জন্য ঠিক কতটা যৌনতা দরকার, এই জটিল প্রশ্নের উত্তর খুঁজতেই আগামী 3 বছর ধরে দেশের লোকদের যৌন জীবন নিয়ে একটি সমীক্ষা চালানোর পরিকল্পনা করেছে সুইডেন। সুইডেনে নানা পত্রপত্রিকায় অনেকদিন ধরেই লেখা হচ্ছে, সুইডদের জীবনে প্রয়োজনের তুলনায় যৌনতা অনেক কম, আর তাই তারা পরিতৃপ্তও নন। সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী গ্যাব্রিয়েল উইকস্টর্মও এখন বলছেন, যৌনতা নিয়ে এই ব্যাপক সমীক্ষাটা এই জন্যই করা দরকার,
যাতে সরকার তাদের নীতি নির্ধারণে সেই পরিসংখ্যানটা কাজে লাগাতে পারে। Det som är intressant att veta, det är ju hur svenska folkets inställning till sex är och hur sexvanan ser ut generellt. তিনি বলছেন, যৌনতার প্রতি সুইডেনের মানুষের দৃষ্টিভঙ্গিটা কি, যৌনতার ক্ষেত্রে তাদের কিরকম অভ্যেস, এগুলো জানাটা খুব আগ্রহোদ্দীপক হবে। এই জন্যই হবে যে রাজনীতি ও প্রশাসনের বহু ক্ষেত্রে জনস্বাস্থ্য নীতিতে তা প্রভাব ফেলে। এই বিষয়ে যদি আমার কাছে বা সরকারের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য না থাকে, তাহলে আইনের সংস্কার বা সঠিক নীতি প্রণয়নের কাজটা হবে কি করে? Så att vi kunde utföra rätt reformer och få rätt politik på plats. তৃপ্তি ও আনন্দে থাকতে হলে তার পেছনে যে যৌনতার একটা ভূমিকা আছে, এটা অবশ্য বিজ্ঞানীরাও বহুদিন ধরেই বলছেন। কিন্তু সেই যৌনতাটা কিরকম বা কত পরিমাণ হওয়া উচিত তা নিয়ে একটা বড় দেশ জুড়ে কখনো এমন সমীক্ষা চালানো হয়নি। সুইডেনের এই অভিনব প্রকল্প সেই বৈজ্ঞানিক গবেষণার অভাব দূর করবে বলেই ধারণা করা হচ্ছে। আর এরই সঙ্গে শেষ করব এ সপ্তাহের বিজ্ঞানের আসর।